দিল্লিতে বসে শেখ হাসিনা একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্স করেছে, যেখানে শুধু অডিওটা পাওয়া গেছে, ওনার ভিডিও ছিল না। এবং সেটা নিয়ে বেশ আলোচনা হয়েছে বা চলছে। এবং এটাকে কিভাবে দেখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, এটা একটা বিষয়। তারপর বাংলাদেশ সরকার এ বিষয়ে কি বলছে, প্লাস ঢাকার সংবাদ মাধ্যমই বা এটা কিভাবে উপস্থাপন করছে, এই সব বিষয় নিয়ে দু চারটা কথা বলতে চাই। এই সরকার মানে আমি বলছি আওয়ামী লীগ সরকার, তার পতন হলো 5ই আগস্ট 2024, কেটে গেল 2টি বছর। একাধিকবার অডিও কনফারেন্স মানে অডিও বার্তা বা অডিও মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু সাংবাদিকদের মুখোমুখি উনি কখনো হননি। এই প্রথম প্রেস কনফারেন্স করলেন দিল্লিতে। এই কনফারেন্সে দেশে ফেরার ঘোষণা যেমন দিয়েছেন, একইভাবে বাংলাদেশের বর্তমান সরকার এমনকি অন্তর্বর্তীকালীন সরকারেরও বেশ সমালোচনা উনি করেছেন। কিন্তু এই কনফারেন্সকে ঘিরে ভারত ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কেও বেশ উত্তপ্ত বলে দেখা যাচ্ছে বা দৃশ্যমান হচ্ছে। তবে নয়াদিল্লি জানায় যে এটা কোনো সরকারি উদ্যোগে হয় নাই, এটা একটা বেসরকারি উদ্যোগে হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ঘটনা যদি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত করে, সেক্ষেত্রে ভারত সরকারের উচিত ছিল এমন প্রেস কনফারেন্স থেকে বিরত রাখা। এবং ভারত সরকার যদি এমনটা না চাইতেন যে এমন একটা প্রেস কনফারেন্স করলে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়, তাহলে এইটা ওই সরকারের বারণ করার ক্ষেত্রে তেমন কোনো তেমন কোনো বিষয় ছিল না, উনি পারতেন। মূলত আমি দেখেছি যে এই শেখ হাসিনা যখন দিল্লি চলে গেল, দিল্লি চলে যাওয়ার পর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব উনি বলছিলেন যে শেখ হাসিনা যখন ওখানে আছে থাকুক, কিন্তু তাকে চুপ করে থাকতে হবে। কিন্তু উনি চুপ করে থাকছেন না। এবং এই যে চুপ করে থাকছেন না এবং বেসরকারিভাবে বিভিন্ন টেলিকনফারেন্স কিংবা টেলিফোন বার্তা যে মাঠে চলে আসতেছে, এটার মানে হচ্ছেই যে ভারত সরকার মূলত ইনডাইরেক্টলি এটাকে সমর্থন করছে বলেই পারছে। এবং এটা টু সাম এক্সটেন্ট হয়তো বাংলাদেশ সরকারের উপরে চাপ দেওয়ার চেষ্টা করতে চাইতেছে। কেননা গত 16 বৎসর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকাকালীন এখনও প্রশাসনের যে বর্তমান অবস্থা, যতই ঢেলে সাজাক না কোনো 60% প্রশাসন এখনও আমার কাছে মনে হয় অপ্রকাশিতভাবে আওয়ামী লীগের জিকির করে এবং সেটার সুযোগই নিচ্ছে। কেননা আজ পর্যন্ত আমরা আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে সমস্ত প্রেস ব্রিফিং, যে সমস্ত বক্তব্য যেভাবে আসা উচিত এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে, সেই রেটে এটা আসতেছে না। তবে আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করা হয় যে এটার ইম্প্যাক্টটা কী, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটার একটি ইম্প্যাক্ট হইল এইরকম যে সরকারের উপরে চাপ দেওয়া যে তার প্রশাসনের লোক আছে, প্লাস মাঠে কর্মী আছে এবং কর্মী চাঙ্গা হতে পারে। কিন্তু আমি এমনও পেয়েছি আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তিরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে বহির্বিশ্বে পৃথিবীর নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়া ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সমস্ত বক্তব্য দিয়ে যদি রাষ্ট্রের কিছু করা যাইতো কিংবা তার দলকে চাঙ্গা করা যাইতো বা দলীয় রাজনীতি এস্টাবলিশ করা যাইতো, তাইলে তো আর দেশে থাকার প্রয়োজন ছিল না। বাইরে বসে মন্তব্য করবেন আর এই দেশের মধ্যে বসে তার আলোকে যারা অ্যাক্টিভিটি চালাবে এবং যদি সেটা সরকার বিরোধী আন্দোলন হয়, ফেসিজম আবার যদি চাঙ্গা হতে থাকে, ন্যাচারালি ভিকটিম হবে তারা যারা এই দেশটার ভিতরে আছে। সুতরাং উনি যতই প্রেস কনফারেন্স করুক না কেন, আলটিমেটলি এটা খুব একটা বড় প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এবং আমি দেখছি যে আমাদের সরকারের বিভিন্ন মহল এটা নিয়ে ভাবে, যেটা আমার কাছে সত্যি আমাকে অবাক করে। কেন অবাক করে সেটাও বলছি। আজকের এই এআইয়ের যুগে, আজকের এই ডিজিটাল যুগে টেকনোলজি এমন জায়গায় চলে গেছে যে অনেক কিছুই করা সম্ভব। যেহেতু তাকে সশরীরে দেখা যায়নি, যেহেতু তার ভিডিও ক্লিপ আসেনি, সুতরাং আদৌ তিনি কথা বলছেন কিনা সেটা একটা বিষয়। কারণ এআই দিয়ে অনেক কিছু সম্ভব এবং এটা শুধু আমি না, বহু মানুষই জানেন। এবং বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতা খুবই শক্তিশালী হয়ে যায় কখন জানেন? সেটা হলো যখন তারা ক্ষমতায় থাকে। আমরা শুনি যে আওয়ামী লীগের নাকি কোটি কোটি লোক এখন এই দেশে আছে, নিঃসন্দেহে আছে, সব লোক তো আর পালিয়ে যায়নি। তাহলে তাদের শক্তিটা কোথায় গেল? ইনফ্যাক্ট শক্তি বলতে কিচ্ছু নাই, ইট ইজ জাস্ট বুলশিট।
আপনি যখন ক্ষমতায় থাকেন তখন আপনি প্রশাসনকে ব্যবহার করে আপনি আপনার শক্তি প্রয়োগ করেন। 5ই আগস্ট 2024 পর্যন্ত আওয়ামী লীগের মাঠে নেতা কর্মীর যে শক্তি ছিল সেই শক্তি 5ই আগস্টের পরে জিরো হয়ে গেল কেন? আপনাদের শক্তি বলতে কিছুই নাই, কারণ প্রশাসন আপনার সাথে নাই। আবার যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর বিএনপি সরকার ক্ষমতা আসলো 12ই ফেব্রুয়ারি 2026-এ, সেই ক্ষমতায় যাওয়ার পর দেখলাম বিএনপির যত ধরনের নেতাকর্মী আছে অসম্ভব শক্তিশালী হয়ে গেল। তার মানে কি? প্রশাসন এখন আপনার সাথে আছে বলে আপনি শক্তিশালী। ইনফ্যাক্ট রাজনৈতিক দলের শক্তি বলতে কিছু নাই। সাধারণ মানুষ যেটা আপনাদেরকে কেয়ার করে শুধুমাত্র প্রশাসন আপনাদেরকে কিছু বলে না বলে। বাট সেই দিন আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসতেছে, এটাকে মাথায় রাখতে হবে। একদম পরিশেষে যে কথাটা বলতে চাই আমি, সেই কথাটা হলো আপনাদের আওয়ামী লীগ বলি আর বিএনপি বলি, ক্ষমতায় থাকলে আপনার দাপট, ক্ষমতায় না থাকলে আপনি জিরো। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে। প্রশাসন ছাড়া কেউ দাপট দেখাতে পারবেন না। আর সবচেয়ে আশ্চর্য লাগে আমার, দেশের বর্তমান সরকার মনে করে এখনও মাঝে মাঝে হয়তো চিন্তিত হয়ে পড়ে এই ধরনের শেখ হাসিনার অডিও বার্তা কিংবা এই সমস্ত প্রেস কনফারেন্সে কেন্দ্র করে, কিন্তু একবারও ভাবে না যে এই ডিজিটাল যুগে অনেক কিছুই সম্ভব করা এবং অনেক মিথ্যাকেও সত্য হিসাবে এস্টাবলিশ করা সম্ভব। তবে সবশেষে আমি যেটা বলবো, আমি যদি সরকারের জায়গায় থাকতাম, আমি ব্যক্তিগতভাবে 71 সালের মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্যে জুলাই চেতনাকে ধারণ করে, জুলাই সনদকে বাস্তবায়ন করে শুধুই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতাম। আমি এভাবে পড়ে থাকতাম না। আমি দেখতেছি এখনও বাংলাদেশের মানুষ সেই 71, সেই জুলাই, এসব নিয়ে আন্দোলন লড়াই হচ্ছে, পড়ে আছে। অফকোর্স 71-এর চেতনাকে ধারণ করবেন, সেই চেতনাকে ধারণ করে তার সাথে 24-এর যে জুলাইয়ের যে আন্দোলন বা জুলাইয়ের যে ত্যাগ অভ্যুত্থান, এটাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই জুলাই চেতনাকে ধারণ করতে হবে এবং এটার আইনি বাস্তবায়ন করতে হবে। জুলাই চেতনাকে বাস্তবায়ন করতেই হবে এবং তার আলোকে সামনে এগিয়ে যেতে হবে। ওই এআইয়ের যুগে এই হাসিনার বক্তব্য এগুলো ইমম্যাটেরিয়াল, এগুলি আপনার ভাবার মানে হচ্ছে ওয়েস্টেজ অফ টাইম। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দেশের মানুষের, এই দেশের সরকারের শুধুই সামনে এগিয়ে যেতে হবে, শর্ত একটাই, জুলাই চেতনাকে ধারণ করে। আমরা শুনি যে আওয়ামী লীগের নাকি কোটি কোটি লোক এখন এই দেশে আছে, নিঃসন্দেহে আছে। সব লোক তো আর পালিয়ে যায়নি। তাহলে তাদের শক্তিটা কোথায় গেল? ইনফ্যাক্ট শক্তি বলতে কিচ্ছু নাই, ইট ইজ জাস্ট বুলশিট। আপনি যখন ক্ষমতায় থাকেন তখন আপনি প্রশাসনকে ব্যবহার করে আপনি আপনার শক্তি প্রয়োগ করেন। 5ই আগস্ট 2024 পর্যন্ত আওয়ামী লীগের মাঠে নেতা কর্মীর যে শক্তি ছিল সেই শক্তি 5ই আগস্টের পরে জিরো হয়ে গেল কেন? আপনাদের শক্তি বলতে কিছুই নাই। আওয়ামী লীগ বলি আর বিএনপি বলি, ক্ষমতায় থাকলে আপনার দাপট, ক্ষমতায় না থাকলে আপনি জিরো। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে। প্রশাসন ছাড়া কেউ দাপট দেখাতে পারবেন না। অফকোর্স 71-এর চেতনাকে ধারণ করবেন, সেই চেতনাকে ধারণ করে তার সাথে 24-এর যে জুলাইয়ের যে আন্দোলন বা জুলাইয়ের যে ত্যাগ অভ্যুত্থান, এটাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই জুলাই চেতনাকে ধারণ করতে হবে এবং এটার আইনি বাস্তবায়ন করতে হবে। জুলাই চেতনাকে বাস্তবায়ন করতেই হবে এবং তার আলোকে সামনে এগিয়ে যেতে হবে। জুলাই যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, যে আজকের বাংলাদেশের নেতৃত্ব দিতে হলে জুলাইকে মেনে নিতে হবে, জুলাইকে ধারণ করতে হবে। এবং এই গত 5 তারিখে, মানে বিশেষ করে গতকালকে থেকে আজকে পর্যন্ত, আরও 2 দিন আগের থেকে দেখি আমরা যে চিৎকার করে খালি স্বাধীনতার, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, কই কোথাও তো আমি 71-এর কথা শুনলাম না গতকালকে, গত পরশু। কারণ এর মানেই 71 ভুলে গেছে। বরং 24 এখন গুরুত্বপূর্ণ এই কারণে যে 71-এ ভূখণ্ড পেয়েছি, সেই ভূখণ্ড যারা জোরপূর্বক দখল করে রেখেছিল হায়নার দল, তাদেরকে তাড়িয়ে দিয়েছে। 71 সালে আমরা পশ্চিমা হায়নাকে তাড়িয়েছি এবং 24 সালে তাড়ানো হয়েছে দেশীয় হায়না। তবে ঘুরে ফিরে একটা জিনিস মনে হয় যে বাংলাদেশের সামনের রাজনীতি এগিয়ে নিতে হলে জুলাইকে ধারণ করতেই হবে। কারণ এমন একটা জেনারেশন তৈরি হয়েছে যাদের চোখের সামনে রক্তাক্ত জুলাই দেখে তারা আজও তাদের মধ্যে স্মৃতি, তাদের চোখের সামনে হাজার হাজার পঙ্গু লোক এখনও জীবিত, শত শত লোক জীবন দিয়েছে। এই চেতনাকে যে ধারণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই।
5ই আগস্ট 2026 চীন মৈত্রী হলে জুলাই স্মরণ সভা হলো এবং একই দিনে জুলাই জাদুঘরের উদ্বোধন হলো। এখানে দুটো পার্ট, জুলাই স্মরণ সভা এবং জুলাই জাদুঘর। প্রথম দিন জুলাই স্মরণ সভার দিকটায় আসি। লক্ষণীয় বিষয়, অনেকগুলো লক্ষণীয় বিষয় আছে। সেই স্মরণ সভায় কি হলো? চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সরকারি স্মরণ সভা হয়। প্রামাণ্য চিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ ও বিক্ষোভ ও প্রতিবাদ করে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণ। কেন? অর্থাৎ সেই প্রামাণ্যচিত্রে যা উপস্থাপন করা হয়েছে সেটার ভিতরে অনেক কিছুই, অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওখানে আসেনি। এবং সেই আসেনি যে তার প্রমাণ হলো আবু সাইদ, রংপুরের যে আবু সাইদ বুক পেতে যে গুলি নিয়েছিল, সেখানে দেখা গেছে প্রদর্শন করা হয় যে জুলাই ডকুমেন্টারি, সেখানে নেই আবু সাইদের অস্তিত্ব। কেউ কেউ এটাকে বলছেন ডকুমেন্টাল গুম, অর্থাৎ ডকুমেন্টের ভিতর থেকে গুম করা হয়েছে, যেখানে সাইদ নেই। এবং সাইদ না থাকলে জুলাইকে হত্যা করা হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ সাহেব বলছেন যে ডকুমেন্টারিতে আবু সাইদের ছবি নেই সেটা কোনো ডকুমেন্টারি নয়, এবং এটা বলে একরকম বয়কট করাই চলে। একজন রাষ্ট্রপতি বলছেন, এবং সেই বর্তমান সরকারের বিএনপির দলীয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সব কিছু মিলে সৃষ্টি হলো একটা হট্টগোল এবং বিশৃঙ্খলা। শুরু হলো রাজনৈতিক স্লোগান। ফলাফল শেষ হলো কোথায়? পরিবেশ নিরাপদ ও অনুকূল না দেখে সভা থেকে বিদেশি কূটনীতিক এবং অতিথিরা একে একে বের হয়ে চলে গেল। বাংলাদেশে এটা একটা বিরল ঘটনা যে সরকারি কোনো প্রোগ্রাম থেকে বিদেশি কূটনীতিক বা বিদেশি অতিথিরা এভাবে বেরিয়ে যায়। এটা সত্যি অবাক করার মতো। এ হলো জুলাই স্মরণ সভা। তারপর যদি জুলাই জাদুঘরকে কেন্দ্র করে আসি, সেই জাদুঘর কেন্দ্র করে যেটা এস্টাবলিশড হলো সেটা আমি ধাপে ধাপে আসতেছি। 1 জুলাই 1/7/2026 পত্রিকায় আসছিল, নাহিদ বলছিল যে 5ই আগস্টের মধ্যে যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন না হয় তাহলে জনগণ খুলে দিবে। এবং মনে হয় যে নাহিদের এই বক্তব্য বা এটাকে সরকার আমলে নিয়েছে, এবং আমার কাছে মনে হয় একটা আমলে নিয়েই তারা 5 তারিখে কিন্তু জুলাই জাদুঘর উদ্বোধন করেছে। এবং সেটাতে করেছে তাদের এই চাপের উপরে, সেটাই মনে হয়। কেননা এই জুলাই জাদুঘর যে উদ্বোধন করলো সেখানে নাহিদকে দেখা যায়নি, সেখানে দেখা যায়নি আসিফ মাহমুদকে, এবং জুলাই যোদ্ধাদের বহুজনকেই দেখা যায় না। এই দায়িত্বশীল যারা, কেউ কেউ বলবেন যে তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। ডেফিনেটলি দাওয়াত দিয়েছে। কিভাবে? সো কল্ড সবাইরে যেভাবে কার্ড পাঠায় সেভাবেই তাদেরকে কার্ড পাঠানো হয়েছে। কিন্তু তাদেরকে তো সেভাবে কার্ড পাঠানোর কথা না। কার্ড পাঠাবে, তার পাশাপাশি একটা বিশেষ নিমন্ত্রণ, কিংবা কেউ একটু ফোন করে তাদেরকে, দায়িত্বশীল কেউ একটা ফোন, নট দ্যাট যে প্রধানমন্ত্রী করতে হবে, এর উচিত ছিল, এবং সেটা ছিল হয়তো গুরুত্ব দেয়া। পাশাপাশি যদি এই হয় যে জুলাইকে একসময় কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল জুলাই একটা আবেগ, একটা ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না, এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন। আবার সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ওই জুলাই ভাষণ দিয়ে বলতেছেন আমরা যদি নির্বাচনে না যেতাম, তারেক রহমান সাহেব যদি নির্বাচনে না যেতেন, তাহলে এই জুলাই বাস্তবায়ন করা যেত না। অর্থাৎ ওনারা বোঝাতে চাচ্ছেন দেশের বাইরে থেকে ওনারা জুলাইকে বাস্তবায়ন করেছেন, জুলাইটাকে তারা কার্যকর করেছেন বা জুলাই অভ্যুত্থানটা ঘটিয়েছেন। যদি তাই হবে তাহলে তো ফলোয়িং ডেতে, যেদিন অভ্যুত্থান হয়ে গেল তার পরের দিনই যিনি নেতৃত্ব দিলেন সেই তারেক রহমান সাহেবের চলে আসার কথা। যদিও তারেক রহমান সাহেব বলছেন জুলাইয়ের কৃতিত্ব কোনো ব্যক্তি বা কোনো দলের একক নয়, কিন্তু আমি পাশাপাশি দেখলাম 3/8/2026 তারিখে ছাত্রদল সভাপতি বলছে 16ই জুলাই রংপুর আবু সাইদ ও চট্টগ্রামে ওয়াসিম আকরামকে হত্যা করা হয়। সেদিনই তারেক রহমান সাহেব বলেছেন কোটা আন্দোলন দিয়ে এই সরকারকে হটানো যাবে না। তিনি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে 1 দফা ঘোষণা করেন। অর্থাৎ তারেক রহমান সাহেব 1 দফা ঘোষণা করেছেন বলে ছাত্রদল সভাপতি দাবি করছেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু দায়িত্বশীল মহল থেকে তেমন কিছু বলা হয় নাই, যেটা তার বক্তব্য। তার মানে হচ্ছে জুলাই যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, যে আজকের বাংলাদেশের নেতৃত্ব দিতে হলে জুলাইকে মেনে নিতে হবে, জুলাইকে ধারণ করতে হবে। এবং এই গত 5 তারিখে, মানে বিশেষ করে গতকালকে থেকে আজকে পর্যন্ত, আরও 2 দিন আগের থেকে দেখি আমরা যে চিৎকার করে খালি স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, কই
কোথাও তো আমি 71-এর কথা শুনলাম না গতকালকে, গত পরশু। কারণ এর মানে 71 ভুলে গেছে, বরং 24 এখন গুরুত্বপূর্ণ এই কারণে যে 71-এ ভূখণ্ড পেয়েছি, সেই ভূখণ্ড যারা জোরপূর্বক দখল করে রেখেছিল হায়নার দল, তাদেরকে তাড়িয়ে দিয়েছে। 71 সালে আমরা পশ্চিমা হায়নাকে তাড়িয়েছি এবং 24 সালে তাড়ানো হয়েছে দেশীয় হায়না, যাদেরকে তাড়ানোর পর এই পরিস্থিতি হয়েছে এবং আজকের বাংলাদেশ। সুতরাং জুলাই এখন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেজন্য জুলাইয়ের এক দফা ঘোষণা কে দিল সেটা নিয়ে এখন চলছে অনেকে বিতর্ক। ইভেন আসিফ নজরুল সম্প্রতি বলেছে, আসিফ নজরুল 5 তারিখেই বলেছে যে সার্বিক বিবেচনায় জুলাই অভ্যুত্থানের এক দফার ঘোষক কেবলই নাহিদ ইসলাম। তাহলে আমরা দেখলাম সেই স্বাধীনতার 71 সালের যুদ্ধে সেখানে একবার বিতর্ক শুরু হলো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক নাকি জিয়া স্বাধীনতার ঘোষক। এখন আবার বিতর্ক শুরু হলো নাহিদ এক দফার ঘোষক নাকি তারেক রহমান সাহেবের এক দফার ঘোষক। তবে ঘুরে ফিরে একটা জিনিস মনে হয় যে বাংলাদেশের সামনের রাজনীতি এগিয়ে নিতে হলে জুলাইকে ধারণ করতেই হবে। কারণ এমন একটা জেনারেশন তৈরি হয়েছে যাদের চোখের সামনে রক্তাক্ত জুলাই দেখে তারা আজও তাদের মধ্যে স্মৃতি, তাদের চোখের সামনে হাজার হাজার পঙ্গু লোক এখনও জীবিত, শত শত লোক জীবন দিয়েছে। এই চেতনাকে যে ধারণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই। আর সে কারণেই মুখে যাই বলুক, ইমোশনের জুলাই, ইমোশন দিয়ে দেশ চলে না, এসব কিছু দিয়ে কোনো লাভ হচ্ছে না। আবেগের জুলাই বলে লাভ হচ্ছে না, অবহেলিত জুলাই বলে লাভ হচ্ছে না। জুলাই আজ খুবই গুরুত্বপূর্ণ। তাই এখন জুলাইকে কেন্দ্র করে এক দফা ঘোষণা কে দিছে সেই বিতর্ক নতুন করে শুরু হলো। তবে এই দেশবাসী এই এআইয়ের যুগে, এই ডিজিটাল যুগে জানে যে জুলাইয়ের এক দফার ঘোষণা কে দিয়েছেন এবং সেটা নাহিদ ইসলাম দিয়েছেন এবং আসিফ নজরুল সেটাকে কোরাবোরেট করেছেন। কিন্তু ছাত্রদলের সভাপতি যেটা বলেছেন সেটাকে অন্য কেউ এটাকে সমর্থন করেনি। সুতরাং এই মুহূর্ত পর্যন্ত জুলাইয়ের ঘোষক, জুলাইয়ের এক দফার ঘোষক আসিফ নজরুলের ভাষায় কেবলই নাহিদ ইসলাম। সুতরাং আমার কাছে মনে হয় যে এই জুলাইকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। জুলাইকে আবেগের জুলাই বলা যাবে না, অবহেলিত জুলাই বলা যাবে না, দল মত নির্বিশেষে জুলাইকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে। এবং এটাই আমার বক্তব্য এবং এখানেই আমি গুরুত্ব প্রদান করতেছি। ব্যক্তি আমি যদি হইতাম, আমি শুধুই জুলাইকে ধারণ করতাম, মানে 71-এর সাথে অ্যাড করে জুলাইকে ধারণ করতাম এবং জুলাইয়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করে এগিয়ে নিয়ে যেতাম বাংলাদেশকে।